গুড ইভিনিং অল অফ ইউ। আমি সুশোভন রায় তোমাদের জন্য অল টাইপস অফ কম্পিটিটিভ এক্সামের ম্যাথ সিরিজ নিয়ে আসছি। আমরা আগে রেশিও অ্যান্ড প্রপোর্শন পার্সেন্টেজ আমরা দেখেছি। আমরা প্রফিট অ্যান্ড লসের পার্ট 1 শুরু করেছিলাম। আজকে আমরা পার্ট 2 শুরু করছি। আমরা আগের দিন কিছু অঙ্ক দেখেছিলাম। আজকে আমরা তারপর থেকে পার্ট 2 শুরু করব, প্রফিট অ্যান্ড লস। তো দেরি না করে আমরা খুব তাড়াতাড়ি শুরু করব এবং অবশ্যই পরীক্ষায় অঙ্ক কমন পাওয়ার জন্য, নতুন নতুন ট্রিক শেখার জন্য অবশ্যই আমার চ্যানেল গণিতাক্সকে তোমাদের সাবস্ক্রাইব করতে হবে এবং পাশের বেল আইকনটি তোমরা প্রেস করে রেখো যাতে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে আমরা আর দেরি না করে আজকের ক্লাস শুরু করছি। দেখো, A man bought 6 oranges for a rupee. How many for a rupee must he sell them to gain 20%? তাহলে আমি তোমাদের কি বলেছিলাম বলো, যে অ্যারিথমেটিকের ম্যাক্সিমাম টপিক আমরা কি করব না, আমরা রেশিও দিয়ে করার চেষ্টা করব, রেশিও তৈরি করার চেষ্টা করব। আর রেশিও যদি একবার তৈরি করে নিতে পারি তাহলে আমার খুব সহজেই অঙ্ক এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে? তো সেই জন্য তোমাদেরকে বলছি যে অ্যারিথমেটিকের নতুন নতুন ট্রিক শেখার জন্য, অঙ্কগুলোকে খুব সহজে খুব তাড়াতাড়ি 1-2 লাইনের মধ্যে করে নেবার জন্য অবশ্যই আমার চ্যানেলকে তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমার দেখানো ট্রিকগুলো তোমাদেরকে একটু রপ্ত করতে হবে। তাহলে দেখবে একই টাইপের অঙ্ক বা ডিফারেন্ট টাইপসের অঙ্ক আমরা সেম কনসেপ্টে, একই কনসেপ্টে করে দেবো। আমাদের গাদাগুচ্ছের শর্টকাট ফর্মুলা মুখস্থ রাখার কোনো দরকার নেই, শুধু আমরা কনসেপ্ট দিয়ে অঙ্ক 2 লাইনে করে দেবো এবং আমরা সব কটা অ্যারিথমেটিকের টপিক একই ছাতার তলায় নিয়ে আসবো। আমি কখনো তোমাদেরকে যে এক একটা অঙ্কের এক একটা শর্টকাট ফর্মুলা, এই অঙ্কের এই ফর্মুলা, ওই অঙ্কের ওই ফর্মুলা, এত কিচ্ছু করার দরকার নেই। পুরো অ্যারিথমেটিকের প্রত্যেকটা টপিককে আমি এক ছাতার তলায় নিয়ে এসে দাঁড় করিয়েছি এবং সেই ছাতাটার নাম হচ্ছে রেশিও। তোমরা দেখো এবং তোমাদের নিশ্চয়ই এতে উপকার হবে। চলো শুরু করা যাক। তাহলে দেখো কি বলছে, এ ম্যান বট 6 অরেঞ্জেস ফর এ রুপি, হাউ মেনি ফর এ রুপি মাস্ট হি সেল দেম টু গেইন 20%? তাহলে কি বলছে যে একটা লোক 1 টাকায় 6টা অরেঞ্জেস কিনছে আর বলছে 1 টাকাতেই, ফর এ রুপি 1 টাকাতেই সে কতগুলো বিক্রি করবে তাহলে তার 20% গেইন হবে। তাহলে আমি বলতে পারি যে সিপি অফ 6 অরেঞ্জেস ইজ ইকুয়ালস টু এসপি অফ এক্স অরেঞ্জেস। বলতে পারি কেন? কারণ বলছে 6টা আমি যে দামে কিনছি ওই টাকাতেই আমি কতগুলো বিক্রি করব। তাহলে 6টার সিপি সমান সমান আমি ধরে নিচ্ছি এক্সটার এসপি। তাহলে এখানে দেখো সিপি বাই এসপি আমরা কি লিখে দেবো, এক্স বাই 6। সিপি বাই এসপি আমি কি লিখে দেবো, এক্স বাই 6। তাহলে সিপি হচ্ছে এক্স আর এসপি হচ্ছে 6। তাহলে প্রফিট পার্সেন্ট কি বলবো আমরা, তাহলে প্রফিট পার্সেন্ট আমরা কিভাবে বার করেছি বলো, প্রফিট বাই সিপি ইনটু 100, প্রফিট বাই সিপি ইনটু 100। প্রফিট মানে আমরা কি লিখেছি, এসপি মাইনাস সিপি। তাহলে এসপি কত 6, সিপি কত এক্স। বাই ডিফল্ট প্রফিট কার উপর হয়, সিপির উপর, বাই এক্স ইনটু 100। এইবার আমি কিচ্ছু করব না, আমার 4টে অপশন দেয়া আছে, আমি এক্স এর জায়গায় ভ্যালু পুট করে দেখব কোনটার জন্য আমার 20% হচ্ছে। তাহলে ফার্স্ট অপশন 5, তাহলে 6 মাইনাস 5 কত 1, 1 বাই 5, 5 কুড়ি 100, তার মানে অ্যান্সার কত 5। কটা লাইন লাগলো অঙ্ক করতে? আমি তোমাদেরকে শেখাচ্ছি, আমি তোমাদেরকে করাচ্ছি, 2টো লাইন লিখছি। তোমরা পরীক্ষায় এই 2টো লাইন লিখবে, কিচ্ছু লিখবে না, শুধু এই জিনিসটা আমার মাথায় খাঁচানো থাকবে। আমি শুধু অপশনের নাম্বারগুলোকে দেখব আর গোল করব। ঠিক আছে? চলো নেক্সট। By selling 55 articles, a shopkeeper makes a profit equals to CP of 11 articles equals to SP of 11 articles. Find the profit %। তাহলে আমি একটা অঙ্কের মধ্যে আমি দুটো পার্ট নিয়ে নিয়েছি।
তাহলে অঙ্কটাকে আমরা কিভাবে পড়বো, না অঙ্কটাকে আমরা এইভাবে পড়বো যে 55টা জিনিস বিক্রি করে আমি 11টা জিনিসের কস্ট প্রাইসের সমান লাভ করছি, তাহলে প্রফিট পার্সেন্ট কত হবে। আর আরেকবার কিভাবে পড়বো, না 55টা জিনিস বিক্রি করে আমি 11টা জিনিসের বিক্রয় মূল্যের সমান লাভ করছি, তাহলে প্রফিট পার্সেন্ট কত হবে। তাহলে আমি সবসময় বলে থাকি কি, আগে আমরা জেনারেল দেখব, তারপর আমরা সেখান থেকে শর্টকাট তৈরি করে নেব। তাহলে দেখো প্রথমটা কি বলেছে, প্রফিটটা কার সমান করছি, সিপি অফ 11 আর্টিকেল। তাহলে একটা জিনিস সবসময় মনে রাখবে যে যার সমান প্রফিট হচ্ছে আমরা সবসময় সেটাকে ধরে করব, ঠিক আছে। যার সমান প্রফিট হচ্ছে আমরা সবসময় সেটাকে ধরে করব। তাহলে কার সমান প্রফিট হচ্ছে, সিপির সমান, তাহলে আমরা সিপি ধরে করব। তাহলে দেখো, তাহলে সিপি অফ 1 আর্টিকেল, সিপি অফ 1 আর্টিকেল আমি ধরে নিচ্ছি 1 টাকা, এক্স টাকা 100 টাকা, যা খুশি ধরো, কোনো অসুবিধা নেই। তাহলে একটা আর্টিকেলের সিপি আমি ধরে নিলাম 1 টাকা। তাহলে সিপি অফ 11 আর্টিকেল, সিপি অফ 11 আর্টিকেল তাহলে কত হলো, 11 টাকা। আবার এই 11 টাকাটাই হচ্ছে আমার প্রফিট, এই 11 টাকাটাই হচ্ছে আমার প্রফিট। কেন, কারণ বলে দিয়েছে মেক্স এ প্রফিট ইকুয়ালস টু সিপি অফ 11 আর্টিকেল। আচ্ছা, আমি কতগুলো জিনিস বিক্রি করছি, 55টা জিনিস। তাহলে 55টা জিনিস বিক্রি আমি তখনই করতে পারবো যদি আমি 55টা জিনিস কিনে আনি। 55টা জিনিস আমি তখনই বিক্রি করতে পারবো যদি আমি 55টা জিনিস কিনে আনি। তাহলে আমাকে 55টা জিনিসের কস্ট প্রাইস জানতে হবে, 55টা জিনিসের কস্ট প্রাইস জানতে হবে। কেন, কারণ আমি 55টা জিনিস বিক্রি করছি। তাহলে সিপি অফ 55 আর্টিকেল কত লিখবো, 55 টাকা। তাহলে এবার দেখো 55টা জিনিসের কস্ট প্রাইস আমি পেয়ে গেলাম 55, 55টা জিনিস বিক্রি করে আমার লাভ হচ্ছে কত, 11। তাহলে প্রফিট পার্সেন্ট, তাহলে প্রফিট পার্সেন্ট আমরা কি লিখবো, প্রফিট বাই সিপি। প্রফিট হচ্ছে 11, সিপি হচ্ছে 55 ইন্টু 100। তাহলে কাটাকুটি করে দিই, 5 কুড়ি 100, তাহলে প্রফিট পার্সেন্ট কত, 20%। ঠিক আছে, এটা আমার 1 নম্বরটা বেরোলো। আচ্ছা, এবার 2 নম্বরটা। তাহলে 2 নম্বরটা কি বলছে, যে প্রফিটটা কার সমান হচ্ছে, এসপির সমান। তাহলে এবার আমরা কাকে ধরে করব, এসপি কে। তাহলে কি লিখলাম, এসপি অফ 1 আর্টিকেল। তাহলে এসপি অফ 1 আর্টিকেল আমি ধরে নিচ্ছি 1 টাকা। তাহলে এসপি অফ 11 আর্টিকেল, তাহলে এসপি অফ 11 আর্টিকেল ধরে নিচ্ছি 11 টাকা। আবার এটা সমান সমানই হচ্ছে প্রফিট। তাহলে এসপি অফ 55 আর্টিকেল, 55টা জিনিস বিক্রি করছে, এসপি অফ 55 আর্টিকেল কত, 55 টাকা। তাহলে এবার ভালো করে দেখো, আমরা কি দেখেছি, বাই ডিফল্ট প্রফিট হোক বা লস হোক সবসময় কার উপর হবে, সিপির উপর। প্রফিট হোক বা লস হোক কার উপর হবে, সিপির উপর। তার মানে 55টা হচ্ছে এসপি, 11টা হচ্ছে প্রফিট। তাহলে সিপি কত লিখবো আমরা, তাহলে সিপি কত লিখবো না, 55 মাইনাস 11 ইকুয়ালস টু 44, তাই না। কারণ আমরা কি দেখেছি, এসপি মাইনাস সিপি ইজ ইকুয়ালস টু প্রফিট। এসপি আমি লিখে দিচ্ছি, চলো, এসপি মাইনাস সিপি ইকুয়ালস টু প্রফিট। তাহলে সিপি মানে কি হবে, এসপি মাইনাস প্রফিট না, তাহলে সিপি কত হয়ে গেল, 44। তাহলে এবার প্রফিট পার্সেন্ট, তাহলে প্রফিট পার্সেন্ট আমরা কি লিখবো, প্রফিট বাই সিপি ইন্টু 100। তাহলে 4 11 44, 4 25 100, 25% প্রফিট। তাহলে আমরা দেখে নিলাম কস্ট প্রাইসের সমান প্রফিট হলে কি হবে, আর সেলিং প্রাইসের সমান প্রফিট হলে কি হবে। তাহলে এবার তোমরা আমাকে বলো যে আমরা যখন জেনারেলটা দেখে নিলাম, এই শর্টকাট শেখানোর জন্য, শর্টকাট দেখানোর জন্য তোমার কাউকে লাগবে, কাউকে লাগবে না। শর্টকাট তো তোমরা নিজেরা তৈরি করে দেবে, তাই না, শর্টকাট নিজেরা তৈরি করে দেবে।
তাহলে আমরা টিচাররা যদি তোমাদের মধ্যে কনসেপ্টটা যদি ইনজেক্ট করে দিতে পারি, বেসিক কনসেপ্টটা যদি ক্লিয়ার করে দিতে পারি, শর্টকাট শেখানোর জন্য টিচার লাগবে না, শর্টকাট তোমরা তৈরি করবে, শর্টকাট নিজেরা বানাবে। তাহলে এবার দেখো, যখন আমরা এটা শর্টকাট করব বা শর্টকাট লিখব, তাহলে একটু কালিটা চেঞ্জ করে নিই। তাহলে এটার শর্টকাট যখন আমরা লিখবো, তাহলে একটা জিনিস আমাকে বলো, তাহলে কস্ট প্রাইসের সমান যখন লাভ হচ্ছে, কস্ট প্রাইসের সমান যখন লাভ হচ্ছে, তুমি কি লিখছো? 11/55 ইন্টু 100 না? 11/55 ইন্টু 100 না? তাহলে 11টা কি ছিল আমার? যতগুলোর সমান লাভ করছি। 11টা কি ছিল না? যতগুলোর সমান লাভ করছি, তাই তো? আর 55টা কি ছিল? যতগুলো বিক্রি করছি। তাহলে যখন সিপির সমান প্রফিট হবে, কস্ট প্রাইসের সমান প্রফিট হবে, তখন আমি ডিরেক্ট কি লিখে দেবো না? যতগুলোর সমান লাভ করছি ডিভাইডেড বাই যতগুলো বিক্রি করছি ইন্টু 100 করে দেবো। যতগুলোর সমান লাভ করছি ডিভাইডেড বাই যতগুলো বিক্রি করছি সেটা ইন্টু 100 করে দেবো। দেখো, তাই করেছি। তাহলে এইটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এবার এটার থেকে এক লাইনে তৈরি করার জন্য আমাকে তোমাদেরকে শেখাতে হবে? কিচ্ছু শেখানোর দরকার নেই, তোমরা নিজেরাই বলবে আচ্ছা স্যার, তাহলে আমরা কি দেখলাম স্যার? সিপির সমান যখন লাভ হচ্ছে, তাহলে ডিরেক্ট 11/55 ইন্টু 100 আমরা পরীক্ষায় করে দেবো তো? আমি বললাম একদম ঠিক। যখন সিপির সমান লাভ হবে, তখন আমরা কি করব না? যতগুলোর সমান লাভ হচ্ছে সেটা ডিভাইডেড বাই যতগুলো বিক্রি করছি। যখন এসপির সমান প্রফিট হচ্ছে, তখন তোমরা বলছো স্যার 11/44, 44টা তো আপনি 55 মাইনাস 11 করে পাচ্ছেন। কেন? কারণ আমাকে সিপি বার করতে হবে বলে। তাহলে যখন এসপির সমান লাভ হবে, তখন প্রফিট পার্সেন্ট আমরা কিভাবে বার করব না? 11টার সমান প্রফিট হচ্ছে 11, নিচে সিপি বার করার জন্য আমরা কি করছি? যতগুলো বিক্রি করছি মাইনাস প্রফিট ইন্টু 100। তাহলে এটা লাভ বলেছে, প্রফিট বলেছে। যদি এখানে তোমাকে বলতো লস হচ্ছে, যদি এখানে বলতো লস হচ্ছে, তাহলে লস বললে ডিরেক্ট 11/55 ইন্টু 100 করতাম। কিন্তু যদি এসপির সমান বলতো, তাহলে তখন এটাকে কি করতাম? প্লাস করে দিতাম। কেন? কারণ লস মানে, তাহলে লস মানে আমরা কি জানি? লস মানে সিপি মাইনাস এসপি। তাহলে সিপি সমান সমান কি হবে তখন? লস প্লাস এসপি। সিপি সমান সমান কি হবে? লস প্লাস এসপি। তাহলে যদি লস বলতো, তাহলে এটা আমরা এসপির সমান, এসপির সমান যদি লস বলতো, তাহলে এখানে আমরা তখন কি লিখে দিতাম না? 55 প্লাস 11। ক্লিয়ার হয়েছে? অসুবিধা নেই কোনো? ভেরি গুড। তাহলে আমার কাজ হচ্ছে তোমাদের একদম শর্টে খুব তাড়াতাড়ি কনসেপ্ট ক্লিয়ার করে দেয়া এবং শর্টকাট তোমরা তৈরি করো। নেক্সট দেখো, if oranges are bought 11 for rupees 10 and sold at 10 for rupees 11, what is his gain or loss percent? তাহলে কি বললো? if oranges are bought 11 for rupees 10 and sold at 10 for rupees 11, তাহলে বলছে যে আমি কিছু লেবু কিনছি। কিভাবে কিনছি? 11টা লেবু 10 টাকা দরে, আর বিক্রি করছি কিভাবে? 10টা 11 টাকা দরে। মানে কি বলছে? আমি যতগুলো লেবু 11টা 10 টাকা দরে, 11টা 10 টাকা দরে কিনছি, ততগুলো লেবুই 10টা 11 টাকা দরে বিক্রি করছি। তাহলে বলছে তার লাভ হবে না ক্ষতি হবে। তার মানে এবারে দেখো, আমি যদি এক্সাম্পল নিই, তাহলে আমি এই রকম ভাবে বলি যে ধরো আমি 50টা লেবু 11টা 10 টাকা দরে কিনছি, আর ওই 50টা লেবুই আমি 10টা 11 টাকা দরে বিক্রি করছি, তাই না? তাহলে যতগুলো 11টা 10 টাকা দরে কিনছি, ততগুলো লেবুই 10টা 11 টাকা দরে বিক্রি করছি। তাহলে আমার লাভ হবে না ক্ষতি হবে? কি হয় জানো তো? এই ধরনের অঙ্কের জন্য আমি দেখেছি স্টুডেন্টদেরকে এইরকম ভাবে শিখিয়ে দেওয়া হয় শর্টকাট। মানে শর্টকাটটা মানে বিশাল একটা মন্ত্র হয়ে গেছে। কিন্তু
শর্টকাটটা কিভাবে হচ্ছে সেটা যদি দেখিয়ে দেওয়া যায় তাহলে আবার শর্টকাট কি? শর্টকাট বলে কিছু হয় না, শর্টকাট কিচ্ছু নয়, শর্টকাট হচ্ছে চিন্তা, শর্টকাট হচ্ছে ভাবনা, আর কিচ্ছু নয়। কিরকম ভাবে দেখিয়ে দেওয়া হয়, এখানটা কোয়ান্টিটি লেখা হয় আর এখানটা প্রাইস লেখা হয়, দিয়ে 11টা 10 টাকা দরে বিক্রি করছে, 10টা 11 টাকা দরে বিক্রি করছে। দিয়ে প্রফিট পার্সেন্ট বার করার জন্য, কি বলে দেওয়া হচ্ছে, এরকম কোনে কোনে গুণ করবি, তোরা কোনে কোনে গুণ করবি না, 11 × 11 লিখবি মাইনাস 10 × 10 লিখবি, দিয়ে এই ডান দিকে যেটা, এই মাইনাস চিহ্নের ডান দিকে যেটা 10 × 10 লিখছিস সেটাই নিচে লিখে দিবি, পার্সেন্টেজ বার করতে বলেছে ইন্টু 100 লিখে দিবি, হয়ে গেল শর্টকাট। স্টুডেন্ট যদি বলে স্যার কেন, স্যার কেন, আমি টিচার হয়তো ধমক দিয়ে তো তোমাকে বলতে পারি না, যেটা শেখাচ্ছি সেটা শেখো, বেশি প্রশ্ন করো না, তাহলে নেক্সট দিন থেকে তুমি আর আমার ক্লাস করবে না, তাই না? তাহলে আমি যদি দেখিয়ে দিই যে কেন এই শর্টকাটটা অ্যাপ্লাই করছি, তাহলে তুমি জীবনে ভুলবে না। তাহলে দেখো কেন এই শর্টকাটটা করা হয়, একটা স্টেপ স্টুডেন্টদেরকে দেখিয়ে দিতে অসুবিধাটা কি আছে। তো দেখো তোমাকে কি বলা হলো না, যতগুলো আমি কিনছি ততগুলোই বিক্রি করছি, যতগুলো আমি কিনছি ততগুলোই আমি বিক্রি করছি, তার মানে আমার নাম্বার অফ আর্টিকেল বা নাম্বার অফ অরেঞ্জেসটা আমার কনস্ট্যান্ট, নাম্বার অফ অরেঞ্জেসটা আমার কনস্ট্যান্ট, তার মানে এখানে আমাকে কি করতে হবে, কোয়ান্টিটিটাকে কনস্ট্যান্ট করতে হবে। তাহলে কোয়ান্টিটিকে কনস্ট্যান্ট করার জন্য বলো এটাকে কত দিয়ে মাল্টিপ্লাই করব, না তুমি বলবে স্যার 10 দিয়ে করুন, আর এটাকে কত দিয়ে করব, 11 দিয়ে। একটু মনে করে দেখো, রেশিও আমি প্রিভিয়াস ক্লাসে করিয়েছিলাম রেশিওর অঙ্ক, সেখানে আমরা দেখেছিলাম যে রেশিও কিচ্ছু নয়, রেশিও কি শুধু গুণ করে সমান করব, যোগ করব, বিয়োগ করব, তাই করছি, কোয়ান্টিটিকে সমান করছি। তাহলে কোয়ান্টিটিকে সমান করার জন্য এটাকে 10 দিয়ে আর এটাকে 11 দিয়ে গুণ করব, তাহলে কোয়ান্টিটি সমান হয়ে গেল। তাহলে একে 10 দিয়ে গুণ করলে একেও 10 দিয়ে গুণ করব, একে 11 দিয়ে গুণ করলে একেও 11 দিয়ে গুণ করে দেবো। তাহলে সোল্ড মানে কি, এসপি, তাহলে এসপিটা কত, 121, সিপিটা কত, 100, তাহলে প্রফিট পার্সেন্ট কি লিখবো, তাহলে প্রফিট পার্সেন্ট কি লিখবো না, 121 মাইনাস 100 বাই 100 ইন্টু 100, তাহলে কত হয়ে গেল, 21%। তাহলে আমি স্টুডেন্টকে কেন এইভাবে বলবো যে এটা এটা কোণে কোণে গুণ করো, ডান দিকে যেটা লিখছো সেটা নিচে লিখে দাও ইন্টু 100, আরে এটাকে আমি থিওরিটিক্যাল সাবজেক্ট পড়াচ্ছি নাকি, আমাকে তো বোঝাতে হবে। তাহলে এবার আমি যদি এই জিনিসটা বুঝিয়ে দিই, তাহলে এবার তুমি বলো তো এইটা তুমি আর ভুলবে, যে এইবার তুমি কোণে কোণে গুণ করো না, কোনো অসুবিধা নেই, কোনোদিনও ভুলবে না। ক্লিয়ার হয়েছে? চল নেক্সট। দেখো, by selling 12 articles for a rupee, a man losses 4%. At what rate should they be sold to gain 44%? তাহলে আমি বলেছিলাম যে প্রফিট পার্সেন্ট বা লস পার্সেন্ট যেগুলো দেয়া থাকবে সেগুলোকে সবসময় সিপি আর এসপি রেশিওতে লিখে দেবো। তাহলে দেখো 4% লস, তাহলে 4% লস মানে সিপি আর এসপি রেশিও আমি কি লিখবো না, 100:96। 44% প্রফিট, সিপি আর এসপি রেশিও কি লিখবো, 100:144, তাই তো? তাহলে এবার আমাকে একটা জিনিস বলো, যে 1 টাকায় 12টা বিক্রি করে 4%-এর লস হচ্ছে, তাহলে অ্যাট হোয়াট রেট, অ্যাট হোয়াট রেট মানে 1 টাকাতেই, 1 টাকাতেই আমি কতগুলো বিক্রি করব, তাহলে আমার 44%-এর প্রফিট হবে, 44% লাভ হবে। তাহলে প্রথমে আমরা একটু লজিকটা বুঝে নিই, একটু অঙ্কটা বুঝে নিই কি বলতে চাইছে। তাহলে আমি দেখলাম যে 1 টাকায় 12টা বিক্রি করে আমার 4%-এর লস হচ্ছে, তাহলে প্রফিট করতে গেলে আমাকে নিশ্চয়ই 1 টাকায় 12টার কম বিক্রি করতে হবে। কেন? কারণ 1 টাকায় 12টা বিক্রি করে আমার তো লস হচ্ছে,
তাহলে আমি 12টার যত বেশি বিক্রি করব আমার লস তো তত বাড়বে। তাহলে প্রফিট করতে গেলে আমাকে কি করতে হবে? অবশ্যই 12টার কম বিক্রি করতে হবে। আচ্ছা, এবার এই অঙ্কটায় আমরা একটু পার্সেন্টেজে ফিরে যাই। মনে করে দেখো, আমরা পার্সেন্টেজে অঙ্ক করেছিলাম যে 25% দাম বেড়ে যাবার জন্যে পরিমাণ কোয়ান্টিটি আমি কত পার্সেন্ট কমাবো, যেখানে খরচ এক্সপেন্ডিচার আমার কনস্ট্যান্ট। তাহলে ওইখানে দাম বেড়ে গেলে পরিমাণ কমে যাচ্ছে বা দাম কমে গেলে পরিমাণ বেড়ে যাচ্ছে, সেটা কি দাম? সেটা হচ্ছে বিক্রয় মূল্য, সেলিং প্রাইস। কেন? কারণ কস্ট প্রাইস সবসময় কনস্ট্যান্ট থাকে। দাম বেড়ে যাবার জন্য পরিমাণ যেটা কমে যায় সেটা কি দাম? সেটা হচ্ছে সেলিং প্রাইস, তাই না? আমি তো বিক্রি করছি, তাই তো? তাহলে এবার দেখো, তাহলে এবার পার্সেন্টেজে আমরা তো এই অঙ্ক করেছি, তাহলে প্রাইস রেশিও, তাহলে ইনিশিয়াল প্রাইস 96, প্রেজেন্ট প্রাইস কত? 144। তাহলে একটু কাটাকুটি করে দিই আমরা। 12 দিয়ে কাটলে 8 12 96, 12 12 144, 4 দিয়ে আবার ছোট করে দিই, 4 দুগুণে 8, 4 তিনে 12। তাহলে প্রাইস রেশিও কত? 2:3। তাহলে কোয়ান্টিটি রেশিও কি হবে? 3:2 হয়ে যাবে না? কেন? আমরা কি জানি, প্রাইস আর কোয়ান্টিটি দুটো ইনভার্সলি প্রপোর্শনেট, ব্যস্তানুপাতিক। দাম বাড়লে কি বললাম? পরিমাণ কমে যায়, আর দাম কমলে পরিমাণ বেড়ে যায়, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে প্রাইস রেশিও যদি 2:3 হয়, তাহলে কোয়ান্টিটি রেশিও কত? 3:2। তার মানে ইনিশিয়াল কোয়ান্টিটি আমার কত ছিল? 3 ইউনিট। প্রেজেন্ট কোয়ান্টিটি কত? 2 ইউনিট। আবার ইনিশিয়ালি আমি পাচ্ছি কত? 12 ইউনিট। তাহলে আমি কি বলতে পারি না, কইতে পারি না, এই 3 ইউনিট মানেই 12টা। 3 ইউনিট মানেই 12টা। তাহলে 1 ইউনিট মানে কটা? 4টে। 3 ইউনিট মানে যদি 12টা হয়, তাহলে 1 ইউনিট মানে কটা? 4টে। তাহলে 1 ইউনিট মানে যদি 4টে হয়, তাহলে 2 ইউনিট মানে কটা? 8টা। তাহলে আমার অ্যান্সার কত? 8। দেখো, তাহলে এবার আমাকে একটা জিনিস বলো না তোমরা, যে পরীক্ষায় যখন করবে এই 196, 100, 144 লিখবে, এটা তো বোঝাচ্ছি, এটা তো আমরা শিখছি। আমি তো ডিরেক্ট পরীক্ষায় 96 আর 144 মুখে মুখে করব, মুখে মুখে, তাই না? চলো নেক্সট। A sells an article to B at a profit of 10%. B sells it to C at a profit of 20%. If C pays for it 1320, find what A pays for it. তাহলে কি বললো? A একটা জিনিস নিয়ে B কে বিক্রি করছে কত পার্সেন্ট প্রফিটে? 10% প্রফিটে। B আবার সেই জিনিসটা নিয়ে কাকে বিক্রি করছে? C কে। কত পার্সেন্ট প্রফিটে? 20% প্রফিটে। এবার বলছে ওই জিনিসটার জন্য C যদি 1320 টাকা পে করে থাকে, ওই জিনিসটার জন্য C যদি 1320 টাকা পে করে থাকে, তাহলে A কত টাকা পে করেছিল? তাহলে A কত টাকা পে করেছিল মানে আমাকে কি বার করতে বলছে? এর কস্ট প্রাইস বার করতে বলছে, এর সিপি বার করতে বলছে, তাই না? তাহলে এবার একটা জিনিস দেখো, আমরা কি জানি? এর সেলিং প্রাইস মানে বি এর কস্ট প্রাইস, তাই না? ধরো তুমি আমার কাছে একটা জিনিস কিনতে আসলে, আমাকে জিজ্ঞেস করলে দাদা কত দাম? আমি বললাম 100 টাকা। তুমি বলে আচ্ছা ঠিক আছে আমাকে দিন। তাহলে আমি তোমাকে জিনিসটা 100 টাকায় বিক্রি করলাম। যখন আমার সাইড থেকে দেখছি, তখন আমি কি দেখছি? যে না, আমি 100 টাকায় জিনিসটা তোমাকে বিক্রি করলাম। আর তোমার সাইড থেকে যখন তুমি দেখছো, তুমি কি দেখছো? যে তুমি 100 টাকায় জিনিসটা কিনছো। তার মানে এ যে দামে কিনবে, এ যে দামে বিক্রি করবে, বি সেই দামে কিনবে। আবার বি এর সেলিং প্রাইস মানে সি এর কস্ট প্রাইস, বি এর সেলিং প্রাইস মানে সি এর কস্ট প্রাইস। তাহলে সি 1320 টাকা কাকে পে করছে? বি কে। তার মানে বি এর সেলিং প্রাইস মানে সি এর কস্ট প্রাইস। তাহলে এবার দেখো আমরা একবারে করব। তাহলে আমি ধরে নিচ্ছি এর কস্ট প্রাইসটা হচ্ছে x টাকা।
এর কস্ট প্রাইসটা হচ্ছে এক্স টাকা, তাহলে কত পার্সেন্ট প্রফিট হচ্ছে? 10% প্রফিটে কাকে বিক্রি করছে? বি কে। তাহলে এর সেলিং প্রাইস কি হবে বলো না? এক্স ইন্টু 110/100, তাই না? এক্স ইন্টু 110/100। কেন? ধরো এই দেখো সিপি আর এসপি রেশিও কত? 10% প্রফিটে 100:110। তাহলে এবার সিপি যখন 100, এসপি তখন কত? 110। তাহলে সিপি যখন 1 তখন এসপি কত? 110/100। তাহলে সিপি যখন এক্স তখন এসপি কত? 110/100 ইন্টু এক্স, তাই না? তাহলে এটা কি বেরোলো না? এর এসপি, এর এসপি। তাহলে এর এসপি মানে কি? বি এর সিপি, বি এর সিপি। তাহলে এবার আমি কি করব? বি এর সেলিং প্রাইস বার করব। কেন? কারণ সি তো 1320 টাকা পে করছে। তাহলে সি 1320 টাকা পে করছে মানে কি? সি 1320 টাকা দিয়ে বি এর কাছ থেকে কিনছে। তার মানে বি এর সেলিং প্রাইস মানেই তো সি এর কস্ট প্রাইস, তাই না? তাহলে এই 1320 টাকাটা তোমার কি? বি এর সেলিং প্রাইস। 1320 টাকাটা কি? বি এর সেলিং প্রাইস। তাহলে আমরা বি এর সেলিং প্রাইস বার করব। তাহলে এটা কি বেরোলো? কস্ট প্রাইস কার? বি এর। এবার বি এর আমরা সেলিং প্রাইস বার করব। তাহলে এটা কস্ট প্রাইস 20% প্রফিটে, মানে এবার কি করব? এটার আবার 120/100 লিখব, ইজ ইকুয়ালস টু 1320 টাকা। এবার কাটাকুটি করে দাও, এই দুটো জিরো এই দুটো জিরো কেটে দাও। 11 12 132, 10 হয়ে গেল। তাহলে এক্স ইকুয়ালস টু 100 ইন্টু 10 মানে 1000 টাকা। তাহলে এক্সটা আমি কি ধরেছিলাম? এর কস্ট প্রাইস। তাহলে এ কত টাকায় কিনছে? 1000 টাকায় কিনছে। ক্লিয়ার হয়েছে? অসুবিধা নেই। যেখানে অসুবিধা থাকবে ভিডিওটাকে আরেকবার রিমাইন্ড করে দেখে নিও, তাই না? চলো দেখো, a man purchased goods for rupees 450, 1/3 of it he sold at 10% loss. At what gain percent should the remainder be sold so as to gain a overall profit of 20%? এই অঙ্কটা অনেকেই বিভিন্ন রকম ভাবে এক্সপ্লেন করেন, ঠিক আছে? আমি তোমাদের একটু অন্যরকম ভাবে এক্সপ্লেন করব। এরকম আমরা রেশিও করেছি, আমরা পার্সেন্টেজ করেছি। তাহলে 1/3, তাহলে 1/3, তাহলে 1/3 মানে আমরা কি বুঝি? 3 ভাগের মধ্যে 1 ভাগ, তাই তো? 3 ভাগের মধ্যে 1 ভাগ। আমরা যখন কোনো কিছুর ভগ্নাংশ লিখি, আমরা পার্সেন্টেজে দেখেছি ডিনোমিনেটর নিচে যেটা লিখি সেটাই সবসময় আমার অরিজিনাল বা ইনিশিয়াল হয়। তাহলে 3 ভাগের মধ্যে 1 ভাগ আমি লসে বিক্রি করছি, 10% লসে। তাহলে বলছে at what gain percent should the remainder, মানে বাকিটা আমি কিসে বিক্রি করব? বলছে গেন পার্সেন্টে, যাতে করে ওভারঅল মানে কি? টোটালটার উপর কত পার্সেন্ট প্রফিট হবে? 20%। তাহলে দেখো বাকিটার কি বার করতে বলেছি? গেন পার্সেন্ট, প্রফিট পার্সেন্ট। ওভারঅল টোটালটার কি দেয়া আছে? প্রফিট পার্সেন্ট। আর 1/3 এর কি দেয়া আছে? লস। তাহলে এবার দেখো, আমি তো নিশ্চয়ই লস পার্সেন্টের সাথে প্রফিট পার্সেন্ট যোগ বিয়োগ করতে পারি না, তাই না? আমি নিশ্চয়ই প্রফিট পার্সেন্টের সাথে লস পার্সেন্ট যোগ বিয়োগ করতে পারি না। তাহলে প্রফিট পার্সেন্টের সাথে প্রফিট পার্সেন্টেরই যোগ হবে, আর লস পার্সেন্টের সাথে লস পার্সেন্টেরই যোগ হবে। তাহলে আমি দেখে নেব যে আমাকে কি বার করতে বলেছে? গেইন পার্সেন্ট বার করতে বলেছে বাকিটা। তাহলে আমরা কি ধরে করব? গেইন ধরে। আমরা কি ধরে করব? গেইন পার্সেন্ট ধরে করব। যদি আমাকে বলতো যে বাকিটার লস পার্সেন্ট কত হবে, at what loss percent should the remainder be sold, তাহলে আমরা প্রত্যেকটার লস পার্সেন্ট ধরে করতাম। তাহলে এবার দেখো আমরা কি দেখেছিলাম একটু মনে করে দেখো, 10% লস, একে আমরা কি বলেছি বলো? -10% প্রফিট বলেছি না? 10% লস, একে আমরা কি বলেছি? -10% প্রফিট। তাহলে আমার লস কখন হয়? লস কখন হয়? যখন প্রফিট মাইনাস হয়। বা প্রফিট কখন হয়? যখন লস মাইনাস হয়। বুঝে গেল? তাহলে এবার দেখো, তাহলে 1/3 আমি লসে সেল করছি। তাহলে কিভাবে বলবে? 3 ভাগের মধ্যে 1 ভাগ, 3 ভাগের মধ্যে 1 ভাগ আমি 10% লসে করছি। তাহলে 10% লস মানে প্রফিট কত?
-10 ইজ ইকুয়ালস টু কত হলো -10। তাহলে 3 ভাগের মধ্যে 1 ভাগ আমি লসে বিক্রি করলাম, তাহলে বাকি পড়ে রইল কত 2 ভাগ। 2 ভাগের আমার প্রফিট পার্সেন্ট বার করতে বলছে, ধরে নিলাম 2 ভাগের প্রফিট পার্সেন্ট আমার x। টোটালটার উপর কত পার্সেন্ট প্রফিট হচ্ছে, টোটাল মানে কত 3, তাই না? টোটালটা তো 3, 3 ভাগের মধ্যে 1 ভাগ বিক্রি করলাম, বাকি রইল 2 ভাগ, তাহলে টোটালটা কত 3 ভাগ, তাহলে টোটালটার প্রফিট কত 20। তাহলে দেখো আমি তোমাদেরকে বারবার যেটা বলে থাকি, সেন্টেন্স যা বলছে শুধু সেটা ধরে লিখে দেব, অঙ্ক হয়ে যাবে। তাহলে এটা কত হলো 3 20 60। ঠিক আছে, তাহলে এইবার আমাকে এই এক্সটা বার করতে হবে, বাকিটার গেইন পার্সেন্ট বার করতে হবে। তাহলে এবার আমাকে তোমরা একটা জিনিস বলো না, যে একটা জিনিস আমাকে বলো যে এখানে আছে -10, রেজাল্টটা হয়েছে 60, তাহলে এই মাঝখানে আমি কত দেব, এই মাঝখানটা আমি কত লিখবো যাতে রেজাল্টটা 60 আসে, এই মাঝখানটা কত লিখবো যাতে রেজাল্টটা 60 আসে। তোমরা বলবে স্যার 70 লিখুন, স্যার 70 লিখুন, কেন? কারণ এটা -10 আছে, তো তাহলে 70 -10 তো 60 হয়, তাহলে এখানে আমি কত লিখবো 70। তাহলে 2x যদি 70 হয় তাহলে x মানে কত 35, তাহলে বাকিটার গেইন পার্সেন্ট কত হয়ে যাবে 35। বোঝা গেল? তাহলে সবসময় আমরা দেখে নেব বাকিটার কি বার করতে বলেছে, বাকিটার গেইন পার্সেন্ট বার করতে বলেছে, তাই আমরা সবকটার গেইন পার্সেন্ট ধরে করব। তাহলে 3 ভাগ হচ্ছে পুরোটা, 3 ভাগের মধ্যে 1 ভাগ আমি 10% লসে বিক্রি করছি, মানে -10% প্রফিট। তাহলে বাকিটা, বাকি মানে কত 2 ভাগ, 2 ভাগের গেইন পার্সেন্ট বার করতে বলছে, ধরে নিচ্ছি x। টোটালটা মানে 3 ভাগ, 3 ভাগের প্রফিট পার্সেন্ট দেয়া আছে 20, 3 20 60, তাহলে এখানে আছে -10, এখানে আছে 60, তাহলে মাঝখানে কত দেব যাতে রেজাল্টটা 60 আসে, না বলবে 70, তাহলে 2x = 70, তাহলে x = কত 35। তাহলে বাকিটা আমি 35% প্রফিটে বিক্রি করব। ঠিক আছে না? চলো নেক্সট দেখো, the mark price of an article is 480, he sold it at 10% discount and makes a profit of 8%. If no discount is offered, then his profit percent. তাহলে if no discount is offered, no discount is offered মানে কি, আমি কোনো ডিসকাউন্ট দিচ্ছি না। তাহলে কোনো ডিসকাউন্ট দিচ্ছি না মানে কি, জিনিসটা আমি কি করছি মার্ক প্রাইসে বিক্রি করছি। কোনো ডিসকাউন্ট দিচ্ছি না মানে জিনিসটা আমি মার্ক প্রাইসে বিক্রি করছি। দেখো একটা জিনিস মনে রাখবে, কস্ট প্রাইস, মার্ক প্রাইস, প্রফিট পার্সেন্ট, ডিসকাউন্ট পার্সেন্ট, এইসব যখনই থাকবে একটা অঙ্কে, কস্ট প্রাইস, মার্ক প্রাইস, প্রফিট পার্সেন্ট, ডিসকাউন্ট পার্সেন্ট, এরকম যখনই থাকবে আমরা একটা শর্টকাট ফর্মুলা অ্যাপ্লাই করে দেবো। কি সেই শর্টকাট ফর্মুলা? ফর্মুলাটা হচ্ছে কস্ট প্রাইস ইজ টু মার্ক প্রাইস। তাহলে কস্ট প্রাইস মানে কি হয় 100 মাইনাস পার্সেন্ট প্রফিট, আর মার্ক প্রাইস কি হয় 100 প্লাস, সরি উল্টো লিখেছি একটু, কস্ট প্রাইস হয় 100 মাইনাস পার্সেন্ট ডিসকাউন্ট, 100 মাইনাস পার্সেন্ট ডিসকাউন্ট, আর মার্ক প্রাইস হয় 100 মাইনাস পার্সেন্ট প্রফিট। ঠিক আছে, তাহলে কস্ট প্রাইস আর মার্ক প্রাইসের রেশিও, দেখো একটা জিনিস মনে রাখবে, আমরা কিন্তু ডিরেক্ট কস্ট প্রাইস থেকে মার্ক প্রাইসে কিন্তু যেতে পারি না। কস্ট প্রাইস থেকে মার্ক প্রাইসে যেতে গেলে আমাকে ভায়া সেলিং প্রাইস হয়ে যেতে হয়, তাই না? তো আমরা কস্ট প্রাইস আর মার্ক প্রাইসের ডিরেক্ট রেশিও কি জানি না, 100 মাইনাস পার্সেন্ট ডিসকাউন্ট ইজ টু 100 প্লাস পার্সেন্ট প্রফিট। তাহলে এটা তো শর্টকাট ফর্মুলা হলো। স্যার ফর্মুলাটা কোথা থেকে আসে একটু দেখান না, তাহলে তো ভুলবো না, অবশ্যই দেখাবো। ঠিক আছে, কারণ আমি তোমাদের কথা দিয়েছি যে আমি প্রত্যেকটা জিনিসের কনসেপ্ট এবং বেসিক পুরো ক্লিয়ার করব, শর্টকাট এমনি চলে আসবে। তাহলে এবার দেখো, আমি লিখলাম কস্ট প্রাইস
আর এখানে লিখলাম মার্ক প্রাইস। তাহলে কস্ট প্রাইস আর মার্ক প্রাইসের মাঝখানে কে থাকে? সেলিং প্রাইস। তাহলে কস্ট প্রাইসটাকে আমি সাপোজ ধরে নিচ্ছি 100x, আর মার্ক প্রাইসটাকে আমি সাপোজ ধরে নিচ্ছি 100y। কস্ট প্রাইসটাকে আমি ধরে নিচ্ছি 100x, আর মার্ক প্রাইসটাকে আমি ধরে নিচ্ছি 100y। ঠিক আছে? তাহলে এবার দেখো এক সেকেন্ড। আচ্ছা, কেন কস্ট প্রাইসটাকে 100x আর মার্ক প্রাইসটাকে 100y ধরলাম? কারণ প্রফিট আমরা সবসময় কার উপর ক্যালকুলেট করি? প্রফিট আমরা সবসময় ক্যালকুলেট করি সিপির উপর, তাই তো? তাই আমরা সিপিটাকে 100 ধরি, তাই 100x। ডিসকাউন্ট আমরা কার উপর দিই? মার্ক প্রাইসের উপর। তাই মার্ক প্রাইসটাকে আমরা 100 ধরে নিই। যেমন বলি 10% ডিসকাউন্ট, তাহলে আমরা কি বলি যে 100-র মধ্যে আমরা 10 ডিসকাউন্ট দিচ্ছি, মানে 100 যদি মার্ক প্রাইস হয় তাহলে 10টা হচ্ছে ডিসকাউন্ট। 100 যদি মার্ক প্রাইস হয় তাহলে 10টা হচ্ছে ডিসকাউন্ট, তাই না? তাহলে এবার ধরো আমি বললাম 20% প্রফিটে আমি একটা জিনিস বিক্রি করছি, 20% প্রফিটে। তাহলে 20% প্রফিটে বিক্রি করলে এসপি কত হবে? 120x। আচ্ছা, এবার বললাম সাপোজ আমি 10% ডিসকাউন্ট দিচ্ছি, তাহলে মার্ক প্রাইস কত হবে? 90y, তাই না? তাহলে আমি মার্ক প্রাইসের উপর ডিসকাউন্ট দিয়ে আমি কি পাই? এসপি পাই না? ধরো আমি বললাম আমি একটা জিনিসের উপর 10% ডিসকাউন্ট দিয়ে বিক্রি করছি, তাহলে আমি 100 টাকায় 10 টাকা ছাড় দিয়ে বিক্রি করছি, মানে কত টাকায় বিক্রি করছি? 90। তাহলে মার্ক প্রাইসের উপর ডিসকাউন্ট দিয়ে আমি কি পাই? সেলিং প্রাইস। তাহলে এই 90yটাও সেলিং প্রাইস। তাহলে আমার সেলিং প্রাইসটা কি? সমান, তাহলে 120x ইকুয়ালস টু 90y, তাহলে x বাই y ইজ ইকুয়ালস টু কত? 120/90। আচ্ছা, তাহলে এবার দেখো x, তাহলে এই x আর y এর সাথে আমি 100টাকে চিপকে দিই না? 100টাকে চিপকে দিই, তাহলে 100x মানে কি? সিপি। 100y মানে কি? এমপি। 120টা কিভাবে পেয়েছি? 100-র সাথে 20 যোগ করে। 20টা কি ছিল? প্রফিট পার্সেন্ট, তাহলে 100 প্লাস প্রফিট পার্সেন্ট। 90টা কিভাবে পাচ্ছি? 100 থেকে পার্সেন্ট ডিসকাউন্ট মাইনাস করে, তাহলে 100 মাইনাস পার্সেন্ট ডিসকাউন্ট, তাই না? তাহলে এবার ফর্মুলাটা বুঝে গেল? তাহলে 100 মাইনাস পার্সেন্ট ডিসকাউন্ট ইজ টু 100 প্লাস প্রফিট পার্সেন্ট। কেন বলছি শর্টকাট ফর্মুলা? এবার তোমরা জিনিসটাকে কিভাবে মনে রাখবে? দেখো কিভাবে মনে রাখবে, যে আমরা কি জানি কস্ট প্রাইস সবসময় মার্ক প্রাইসের থেকে কম হয়। ডিসকাউন্ট মানে কি? কম। সেই জন্য কস্ট প্রাইসের জায়গায় লিখছি 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্ট। এমপি মার্ক প্রাইস কি হয়? সবসময় বেশি, সবসময় বড় হয়। আবার পার্সেন্ট প্রফিট পার্সেন্ট মানে কি? লাভ হচ্ছে, বেশি হচ্ছে, তাই 100 প্লাস প্রফিট পার্সেন্ট মানে এমপি। বুঝে গেল? তাহলে এবার আমরা বসিয়ে দিই। দেখো কত পার্সেন্ট ডিসকাউন্ট? 10% ডিসকাউন্ট, তাহলে 100 মাইনাস 10 মানে কত? 90। প্রফিট কত? 8, তার মানে কত হচ্ছে? 108। তাহলে এটা কাটাকুটি করে কত হবে? 18 দিয়ে কেটে দিই। 5 18 90, 6 18 108। তাহলে রেশিওটা কত হলো? 5:6। রেশিওটা হয়ে গেল 5:6। তার মানে সিপি যদি 5 হয়, মার্ক প্রাইস হচ্ছে 6। সিপি 5, মার্ক প্রাইস 6। আবার মার্ক প্রাইস অঙ্কে কত বলে দিয়েছে? 480। তাহলে আমি কি বলতে পারি না এই 6 ইউনিট মানেই 480? 6 ইউনিট মানেই 480। তাহলে 6 ইউনিট মানে যদি 480 হয়, তাহলে 1 ইউনিট মানে তুমি কত বলবে? 80 টাকা। তাহলে 1 ইউনিট মানে যদি 80 টাকা হয়, তাহলে 5 ইউনিট মানে কত? 400 টাকা। তাহলে 5 ইউনিট মানে 400 টাকা। তাহলে আমার সিপি কত হয়ে গেল? 400 টাকা। তাহলে এবার আমাকে একটা জিনিস বলো, আমি ডিসকাউন্ট দিই আর নাই দিই, কস্ট প্রাইস কি কখনো আমার পাল্টায়?
কস্ট প্রাইস তো আমার পাল্টাই না, কস্ট প্রাইস তো আমার কনস্ট্যান্টই থাকে, তাই না? আমি ডিসকাউন্ট দিই আর নাই দিই, কস্ট প্রাইস আমার কখনো পাল্টাবে না, কস্ট প্রাইস কত 400ই থাকবে। এবার বলছে তোমাকে ইফ নো ডিসকাউন্ট ইজ অফার্ড, মানে আমি কোনো ডিসকাউন্ট দিচ্ছি না, তাহলে কোনো ডিসকাউন্ট দিচ্ছি না মানে আমার সেলিং প্রাইস আর মার্ক প্রাইস দুটোই তো সমান, তার মানে এবার আমার সেলিং প্রাইসটা কত 480 হয়ে যাবে। কেন? কারণ মার্ক প্রাইসটা 480। তাহলে কোনো ডিসকাউন্ট দিচ্ছি না মানে আমি মার্ক প্রাইসে জিনিসটা বিক্রি করছি, মানে 480 টাকায় বিক্রি করছি। তাহলে প্রফিট পার্সেন্ট কি লিখবো? তাহলে প্রফিট পার্সেন্ট কি লিখবো? আমি 400 টাকায় কিনে 480 টাকায় বিক্রি করছি, তাহলে লাভ হচ্ছে কত টাকার? 80 টাকার। কার ওপর? সিপির ওপর। 400 ইন্টু 100, 4 কুড়ি 80, 20% প্রফিট। বোঝা গেছে? তাহলে কস্ট প্রাইস, মার্ক প্রাইস, প্রফিট পার্সেন্ট, ডিসকাউন্ট পার্সেন্ট যাই থাকুক আমরা এই ফর্মুলায় করে দেবো। তাহলে এবার আমাকে বলো না কোনো অঙ্ক 1-2 লাইনের বেশি হচ্ছে না, শুধু কনসেপ্ট দেখবো, বাকি আমরা মুখে মুখে ক্যালকুলেশন করব। এই অঙ্ক করার জন্য খাতা পেন লাগবে? কোনো মতে লাগতে পারে না, যদি এটার সাথে আমরা হ্যাবিচুয়েটেড হয়ে যাই। ঠিক আছে? আর আমার কাজ হচ্ছে সেটাই, যে তোমাদেরকে পুরো এই কনসেপ্টগুলো তোমাদের ইনজেক্ট করা। নেক্সট দেখো কি বলছে, the profit earned when an article is sold for rupees 800 is 20 times the loss incurred when it is sold for rupees 275। তাহলে কি বলছে দেখো, the profit earned when an article is sold rupees 800, 800 টাকায় বিক্রি করে আমার লাভটা কি হচ্ছে না 20 গুণ হচ্ছে। কার 20 গুণ হচ্ছে? না 275 টাকায় বিক্রি করে যে লসটা হচ্ছে। তাহলে অঙ্কের ভাষাটা আগে আমি লিখে নিই। তাহলে প্রফিটটা কি হচ্ছে, কত টাকায় বিক্রি করছি ওসব পরে দেখব, আগে আমাকে বলছে প্রফিটটা কি হচ্ছে। প্রফিট মানে কি? এসপি মাইনাস সিপি। তাহলে প্রফিটটা কি হচ্ছে না আমার যত লস হচ্ছে, লস মানে কি? সিপি মাইনাস এসপি, যতটা লস হচ্ছে তার 20 গুণ, তাই না? তাহলে প্রফিটটা কি হচ্ছে? প্রফিটটা হচ্ছে যে আমার যত লস হচ্ছে তার 20 গুণ প্রফিট হচ্ছে। কত টাকায় বিক্রি করে? 800 টাকায় বিক্রি করে। তাহলে এবার সেলিং প্রাইসের জায়গায় লিখবো 800 মাইনাস সিপি ইজ ইকুয়ালস টু কত টাকায় বিক্রি করে লস হচ্ছে? 275 টাকায়। তাহলে সিপি মাইনাস 275 ইন্টু 20। তাহলে এবার এটা তোমরা একটু ক্যালকুলেশন করে নিও, বাকিটা হোমওয়ার্ক। তাহলে এখান থেকে তোমরা সিপিটা বার করে নেবে, এখান থেকে তোমরা সিপিটা বার করে নিতে পারবে। ঠিক আছে? তাহলে সিপি যখনই বেরিয়ে যাবে 20% গেইন বলেছে, তাহলে 20% প্রফিটে আমি 20% আমি এসপিটা বার করে নেব। কেন? তাহলে 20% প্রফিট মানে সিপি আর এসপি রেশিও কত হবে? 100:120। তুমি সিপি বার করে রেখেছো, তাহলে সিপি যেটা বেরোবে সেটার জন্য এসপি কত হবে? তাহলে এসপি কি লিখে দেবো না 120/100 ইন্টু সিপি। এই সিপিটা তোমরা বার করে নিয়েছো। ঠিক আছে? তাহলে বাকিটা তোমাদের জন্য হোমওয়ার্ক, এটা করে নিও তোমরা। কেমন? চলো নেক্সট দেখো। তাহলে বলছে বাই হাউ মাচ এমপি, বাই হাউ মাচ মার্ক প্রাইস should exceed to CP in order to earn 17% profit even after giving a discount of 10%। তাহলে বলছে মার্ক প্রাইসটা আমি কস্ট প্রাইসের থেকে কত পার্সেন্ট বাড়িয়ে রাখবো যাতে করে আমি 17% প্রফিট করছি, কখন? 10% ডিসকাউন্ট দেবার পরেও। তাহলে মার্ক প্রাইসটা আমি কস্ট প্রাইসের থেকে কত পার্সেন্ট বাড়িয়ে রাখবো যেখানে 10% ডিসকাউন্ট দেবার পরেও আমার 17% প্রফিট হচ্ছে। তাহলে একটু আগেই আমি বললাম কস্ট প্রাইস, মার্ক প্রাইস, প্রফিট পার্সেন্ট, ডিসকাউন্ট পার্সেন্ট যাই থাকুক না কেন আমরা এই ফর্মুলায় দেখে নেব। কস্ট প্রাইস ইজ টু মার্ক প্রাইস 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্ট ইজ টু 100 প্লাস প্রফিট পার্সেন্ট। তাহলে ডিসকাউন্ট কত? 10%, তাহলে 100 মাইনাস 10 90। প্রফিট পার্সেন্ট কত? 17, 117।
তাহলে 9 দিয়ে কেটে দিই, 9 10 90 আর 9 13 117। তাহলে সিপি যদি 10 হয়, মার্ক প্রাইস হচ্ছে 13। তোমাকে কি বার করতে বলেছে? কত পার্সেন্ট, কত পার্সেন্ট মানে 100-র মধ্যে কত, 100-র মধ্যে কত, তার মানে 100-র মধ্যে কত, তাহলে 100-র মধ্যে কত বার করতে গেলে এখানে একটা জিরো চিপকে দিই, এখানেও একটা জিরো চিপকে দিই। তাহলে 100-র মধ্যে কত? সিপি যখন 100, মার্ক প্রাইস হচ্ছে 130, মানে 30%। আর তুমি যদি এমনি করো করো কোনো অসুবিধা নেই। সিপি যখন 10, মার্ক প্রাইস কত? 13, তাহলে কত বেশি? 3 বেশি। কতর মধ্যে? 10-এর মধ্যে, ইন্টু 100, মানে 30%। তাহলে সিপি 10, মার্ক প্রাইস 13, তাহলে কত বেশি? 3 বেশি। কতর মধ্যে? 10-এর মধ্যে। তাহলে 3 বেশি 10-এর মধ্যে, ইন্টু 100%। আর তোমাকে পার্সেন্ট বার করতে বলছে, মানে 100-র মধ্যে কত। তাহলে 100-র মধ্যে কত, তাহলে এখানে 10 আর 13 আছে, তাহলে 100 করার জন্য এখানে একটা জিরো চিপকে দিলাম, এখানেও একটা জিরো চিপকে দিলাম। তাহলে সিপি যখন 100, মার্ক প্রাইস 130, তাহলে 100-র মধ্যে কত বেশি? 30। তাহলে 100-র মধ্যে মানেই তো পার্সেন্টেজ, মানে 30%। ঠিক আছে, নেক্সট দেখো, a shopkeeper gives a discount of 15% and gives one article free on purchasing 16 articles. If he earns a profit of 28%, then find cost price is to mark price. ঠিক আছে, দেখো কত সহজভাবে, কত ইজিলি আমরা করে দেবো। আমরা একটু আগে কস্ট প্রাইস আর মার্ক প্রাইসের কি দেখলাম? সব এই ফর্মুলায় 100 মাইনাস পার্সেন্ট ডিসকাউন্ট ইজ টু 100 প্লাস পার্সেন্ট প্রফিট। তাহলে ডিসকাউন্ট পার্সেন্ট কত? 15%। 100 মাইনাস 15, 85। প্রফিট পার্সেন্ট 100 প্লাস 28, 128। এবার ভালো করে দেখো, and gives a one article free on purchasing 16 articles, মানে তুমি একটা আর্টিকেল ফ্রি দিচ্ছ কখন? 16টা আর্টিকেল কেনার জন্য। ধরো আমি তোমার কাছে, তোমার পেনের দোকান আছে, আমি তোমার কাছে পেন কিনতে গেলাম, আমি বললাম আমাকে 16টা পেন দাও তো, কত টাকা দাম? তুমি বললে 100 টাকা। তার মানে এই যে তুমি আমাকে 16টা পেনের দাম 100 টাকা বললে, মানে তুমি 16টা পেনের দাম ঠিক করে রেখেছো যে 100 টাকা আমি নেব। তার মানে 16টা পেনের দাম তুমি ঠিক করে রেখেছো 100 টাকা আমি নেব, তাই তো? আচ্ছা, এবার তুমি আমাকে দেবার সময় কটা পেন দিচ্ছ? তুমি আমাকে দেবার সময় দিচ্ছ 17টা পেন। তুমি আমাকে দেবার সময় কটা পেন দিচ্ছ? 17টা পেন। তাহলে আমি তোমাকে বললাম যে তুমি আমাকে ভুল করে একটা পেন বেশি দিয়ে ফেলেছো। তুমি আমাকে বললে না না, যেহেতু আপনি 16টা পেন কিনছেন সেই জন্য আমি আপনাকে একটা ফ্রি দিলাম। তার মানে 16টা পেনের দাম তুমি ঠিক করে রেখেছিলে 100 টাকা, আর আমি ওই দামে কিনছি কতগুলো? 17টা। তাহলে তুমি দাম ঠিক করে রেখেছিলে। দাম আমরা কার ঠিক করে রাখি? দাম আমরা ঠিক করে রাখি মানে কি বলো? মার্ক প্রাইস। দাম আমরা ঠিক করে রাখি মানে কি? মার্ক প্রাইস। তুমি আমার কাছ থেকে 16টা পেনের দাম 100 টাকা চেয়েছো, মানে তুমি ঠিক করে রেখেছো 16টা পেন 100 টাকায় কিনবে। আমরা ঠিক করে রাখি কোন দামটা? মার্ক প্রাইসটা। আচ্ছা, এবার উল্টো দিক থেকে আমি দেখছি, আমি কিনছি কতগুলো? 17টা। 17টা কেনা মানে কি? কস্ট প্রাইস। তাহলে এটাকে আমরা 17 দিয়ে ভাগ করে দেবো, আর এটাকে আমরা 16 দিয়ে ভাগ করে দেবো। কেন 16 দিয়ে ভাগ? কারণ 16টা পেনের দাম ঠিক করে রেখেছিলাম আমি নেব, তাই তো? আর উল্টো দিক থেকে এরকম ভাবে বলো, যেহেতু আমি তোমাকে দোকানদার মানে বানিয়েছি, তাহলে তুমি 16টা পেনের দাম ঠিক করে রেখেছিলে 100 টাকা নেবে, আর আমি সেখানে 17টা পেন কিনছি। তাহলে কিনছি মানে কস্ট প্রাইস, তুমি দাম ঠিক করে রেখেছিলে মানে মার্ক প্রাইস। তাহলে তাই একে 17, একে 16 দিয়ে ভাগ। তাহলে 17 দিয়ে এটা কাটলে কত হচ্ছে? 5, 16 দিয়ে এটা কাটলে কত হচ্ছে? 8। তাহলে রেশিও কত হয়ে গেল? 5:8। দেখো কত সহজে অঙ্কটা হয়ে গেল। ঠিক আছে, তাহলে প্রফিট অ্যান্ড লসের পার্ট 2 আজকে আমরা এখানে শেষ করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হলে ভিডিওটা রিভাইন্ড করে দেখবে, আর তারপরেও যদি বুঝতে অসুবিধা থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করবে। আমি নেক্সট ভিডিও ক্লাসে সেটা অবশ্যই ক্লিয়ার করব।
তাহলে আজকে এখানেই শেষ করলাম। নেক্সট টপিক আমরা শুরু করব টাইম অ্যান্ড ডিস্টেন্স। আমরা আগে প্রত্যেকটা টপিকের একটু বেসিকগুলো, একটু কনসেপ্টগুলো ক্লিয়ার করে নিই, তারপর আমরা অ্যাডভান্স পার্টে আসব। তাহলে আমরা নেক্সট টপিক নিয়ে আসব টাইম অ্যান্ড ডিস্টেন্স। তোমরা অবশ্যই আমার ক্লাসকে ফলো করার জন্য আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো, এবং তোমরা নিশ্চয়ই জানো আমার চ্যানেলের নাম গণিতাক্স। গণিতাক্স চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো, যাতে করে তোমরা সবার আগে আমার চ্যানেলের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, পরীক্ষায় অঙ্ক কমন পেতে হবে তো, পরীক্ষায় শর্টকাট ট্রিক অ্যাপ্লাই করে অঙ্ক করতে হবে তো, তাই না? চলো আজকে তাহলে এখানেই শেষ করলাম, টাটা।